প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বিএনপি দলীয় হুইপ ABM আশরাফ উদ্দিন নিজান, প্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্মীপুর 4 আসনের বিএনপি থেকে সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, যিনি বিএনপির একজন হুইপও বটে। একই সঙ্গে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক। তো আমরা যারা রাজনীতির খোঁজখবর রাখি, আমরা সবাই নিজানকে চিনি। তাকে চিনি না এমন লোকের সংখ্যা কম আছে। আর তিনি যেহেতু একজন হুইপ, জাস্ট সংসদ সদস্য না, তিনি একজন হুইপ হিসেবে কাজ করছেন জাতীয় সংসদে এবং প্রায়শই বক্তব্য রাখছেন। তো এখন তার বক্তব্য ঘিরে দলের মধ্যে এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি দলীয় অন্যান্য এমপিরা অস্বস্তিতে ভোগেন। নিজান যখন ফ্লোর নেন, কথা বলেন, তারা এক ধরনের আতঙ্কে ভোগেন যে নিজান এই বক্তব্যে কি যেন বলেন, আর তার সেই বক্তব্যে কার না জানি মুখোশ খুলে যায়, কে বেনাকাব হয়ে যান। এই একটি অস্বস্তি এবং ভয় অনেক এমপির মধ্যে কাজ করে। প্রিয় দর্শক শ্রোতা, কেন বলছি আমি এই কথা? ইতিমধ্যে আপনাদের অনেকেই নিজানের বক্তব্য শুনেছেন। বিএনপির অন্যান্য এমপিরা, অন্যান্য সংসদ সদস্যরা যেসব বিষয়ে বক্তব্য রাখেন, যেভাবে বক্তব্য রাখেন, তাদের মূল জায়গাটি হলো সংসদে বিরোধী দলকে আক্রমণ করে কথা বলা। বেশিরভাগ এমপির কথা বলছি, সবার না। বিরোধী দলকে আক্রমণ করে কথা বলা, এবং আমরা অনেক দিন থেকে লক্ষ্য করছি বেশিরভাগ এমপি অযোগ্য, কথা বলার যোগ্যতা রাখেন না। যুক্তি তর্কে কথা বলবেন সেইটি তাদের যোগ্যতায় কুলোয় না। ফলে তারা বিরোধী দলকে একহাত নেবার জন্যে শুধুই একাত্তর নিয়ে তারা কথা বলছেন সারাক্ষণ। কেউ একজন শুরু করলে বাকি আরেকজন যখন ফ্লোর নিচ্ছেন, তার পক্ষে সহজ হয়ে যাচ্ছে 71 নিয়ে কথা বলা। 71-এর চর্বিত চর্বণ, যা হাসিনাও নিয়মিত করেছেন। তো অবাক হয়েছি বিএনপি এমপিদের কেন এটি করতে হবে। আর যার বিরুদ্ধে তারা সেটি করছেন, জামায়াত ইসলামী, তারা এখন সংসদে প্রধান বিরোধী দল। সো তাদের বিরুদ্ধে সারাক্ষণ এইসব কথা বলে তাদেরকে ছোট করে কি অর্জন করতে চাইছে বিএনপি এমপিরা? তো এই যখন অবস্থা যে তাদের কথা বলবার আর কিছু নেই, সেখানে নিজান তার নানা বক্তব্যে প্রশংসিত হচ্ছেন। ট্রেজারি বেঞ্চ থেকে তো বটেই, সেটি তাদের নিজের দল, সেখান থেকে যে কোনো কিছু বললে হাততালি পাওয়া যায়। টেবিল চাপড়ান, অনেকেই বুঝে না বুঝে বিরোধী দলের সদস্যরাও কিন্তু টেবিল চাপড়াচ্ছেন নিজানের বক্তব্যে। নিজানের চেহারা দেখে না, তার বক্তব্যে। তার বক্তব্য মানসম্মত, খিস্তি খেউ নেই, অকারণে কারো প্রতি বিষদগান নেই, কুলিয়ে উঠতে না পারলে যা কিছু বলে কাউকে আক্রমণ করার সেই সব কিছু নেই। অসাধারণ সব বক্তব্য তিনি রেখে চলেছেন নিজান। তো শুরু করব তার আজকের বক্তব্যটি দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 4 জুলাই তিনি কথা বলছিলেন নিজ এলাকায়, নোয়াখালীর রামগতি উপজেলা প্রশাসন। সেখানে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল উপজেলা প্রশাসন, আর সেটি ছিল আমাদের বিদ্রোহী কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা। সেখানে হুইপ ABM আশরাফ উদ্দিন নিজান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তো তার সেই আজকের বক্তব্য থেকে আমি একটু কোট করে আলোচনা করতে চাইছি। আর নিজান যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য বিরোধী দলের পক্ষ থেকে রাখা সহজ, সরকারি দলের কোনো এমপির পক্ষে রাখাটি আসলে সহজ নয়। বাট নিজান সেই কঠিন কাজটি করে চলেছেন ক্রমাগত, শুধু আজই করেননি, আগেও করেছেন। আসছি সেসব আলোচনায়। আজকের বক্তব্য নিয়ে প্রথমে কথা বলতে চাইছি। নিজান আজকের বক্তব্যে, আমি তার পুরো বক্তব্য না, সেখান থেকে 2-1টি লাইন নিয়ে কথা বলবো। তিনি বলছিলেন, সুদ, ঘুষ ও দুর্নীতিতে আমাদের রাজনীতিবিদরা 1 নম্বরে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, তিনি নিজেও একজন রাজনীতিবিদ, এবং বিশেষভাবে যেটি বলছিলাম, সরকারের থেকে এমন কথা বলা আত্মঘাতী এবং বিপজ্জনক। সুদ, ঘুষ ও দুর্নীতিতে আমাদের রাজনীতিবিদরা 1 নম্বরে আছেন। আমাদের সূচনাটাই অন্যায়ের মধ্য দিয়ে, সুদ, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে। এক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরা 1 নম্বরে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, একটু মনে করিয়ে দিতে চাই
গত 15 জুন এই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশনের 7ম বৈঠকে 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে কথা বলছিলেন রুমিন ফারহানা, স্বতন্ত্র দলীয় সংসদ সদস্য, যিনি আগে বিএনপি রাজনীতিবিদ ছিলেন। বিএনপি তিনি কথা বলছিলেন সম্পূরক বাজেট ছাঁটাই করবার ব্যাপারে। সেই বক্তব্যে তিনি একই প্রসঙ্গে কথা বলেছিলেন। আশরাফুদ্দিন নিজান যা বললেন আজকে, সে কথা কিন্তু রুমিন ফারহানা বলেছিলেন। রুমিন ফারহানার জন্য বলা সহজ ছিল, কারণ তিনি এখন সরকারি দলে নেই। তো রুমিন ফারহানা বলছিলেন যে তিনি গুগল সার্চ দিয়ে দেখেছেন, সম্প্রতি গুগল সাজেস্ট করছে, সার্চ রেজাল্ট থেকে পাওয়া যাচ্ছে বাংলাদেশে পেশার দিক থেকে রাজনীতিবিদদের পেশাটি সবচেয়ে কলঙ্কিত। দুর্নীতিতে তারা শীর্ষস্থান দখল করে আছে। দ্বিতীয় অবস্থানে আছে আমলাদের অবস্থানটি। তো খেদ প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে, উৎসাহ প্রকাশ করে রুমিন ফারহানা এসব বলছিলেন। আর রুমিন ফারহানাকে কাউন্টার করবার চেষ্টা করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলছিলেন বাস্তবতার বাইরে গিয়ে, তিনি তার কাউন্টার করার বিষয়টি সেভাবে যায়নি, খুবই দুর্বল চেষ্টা ছিল আমি বলবো। তো সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে দুর্নীতি সবাই করে, রাজনীতিবিদদের নাম আসে। তিনি বলছিলেন যেহেতু সর্বশেষ একজন রাজনীতিবিদ সাইন করেন, তিনি হয়তো মন্ত্রীদের বুঝিয়েছেন যে কোনো একটি বিল পাশ করতে হলে বিভিন্ন জায়গা হয়ে আসে, আমলাদের হাত হয়ে আসে, তারপর সর্বশেষ সিগনেচারটি পরে মন্ত্রী। তো সালাউদ্দিন আহমেদ বোধ সেটি ইঙ্গিত করছিলেন। তিনি বলছিলেন যে সর্বশেষ যেহেতু রাজনীতিবিদকে সাইন করতে হয়, তাই দোষও তার ঘাড়ে পড়ে। তো আমি মনে করি এটি একটি দুর্বল ডিফেন্স। তো একজন মন্ত্রী নিশ্চয়ই কারা কারা সই করেছে সেটি কোনো বড় বিষয় না। দায়িত্বশীল কোনো মন্ত্রীর পক্ষে কখনোই সম্ভব নয় কেউ সই করে দিয়েছে আগে 2-3 জন আমলা, সেজন্য তিনি কাউন্টার সাইন করে দেবেন, সব ঠিক আছে আমিও ওকে করে দিলাম, এটা হয় না কখনো। দায়িত্বশীল কোনো মন্ত্রী, সৎ মন্ত্রী এমন কাজ করতে পারেন না। তিনি নিজে স্টাডি করবেন পুরো বিষয়টি, জানবার চেষ্টা করবেন যারা আগে সই করেছেন তারা ঠিকঠাক করেছেন কিনা। আর না করে তিনি যদি স্রোতে গা ভাসান কিংবা বিশেষ উদ্দেশ্যে সেগুলোর অনুসমর্থন করেন, তাহলে তো আর কিছু বলার থাকে না। এটি হয়েছে দুর্ভাগ্যজনকভাবে, বহু বছর ধরে বাংলাদেশে এটি চলছিল। বিএনপি সরকারও এই দায় থেকে মুক্ত নেই। বিএনপির আগের সরকারগুলোতে এইভাবেই চলেছে। সব মন্ত্রী দায়িত্ব নিয়ে দেখে বুঝে ফাইল সাইন করেছেন, কোনো বিল পাশ করিয়েছেন, বিষয়টি এরকম না, ঘটেনি এরকম দায়িত্বশীলতার পরিচয় দেননি তারা। খুব কম মন্ত্রী দিয়েছেন। তো সালাউদ্দিন আহমেদ যেটি বলছিলেন তাদের উপর দোষ পড়বে, দোষ তো পড়বেই। তারা যদি অপদার্থ হন, তারা যদি অসৎ হন, তারা যদি অকর্মণ্য হন, অলস হন, তারা পড়ে দেখতে না চান কিসের উপর সাইন করা হয়েছে, কারা সাইন করেছেন, বিষয়টি কি, খতিয়ে না দেখে যদি শুধু সাইন করেন তাহলে তো হবেই সেটি। তো যাই হোক, যেটি বলছিলাম যে বেসরকারি অবস্থান থেকে, বিরোধী দল থেকে কথা বললে দুর্নীতি নিয়ে রাজনীতিবিদদের ব্লেম দিয়ে কথা বলা তুলনামূলকভাবে সহজ, কিন্তু সরকারি দলে থেকে এরকম বক্তব্য, হুইপ নিজাম যে বক্তব্যটি রাখলেন তার প্রতি শ্রদ্ধা আমার অনেক বেড়ে গেছে। আগে থেকে তাকে শ্রদ্ধা করি। বিএনপির যে 2-1 জনের জন্য শ্রদ্ধা আছে, তার মধ্যে তিনিও একজন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তার বক্তব্য যারা শুনেছেন ইতিমধ্যে, বা তাকে যারা চেনেন, তার রাজনীতি সম্পর্কে যাদের ধারণা আছে, তারা কি ভাবছেন দয়া করে কমেন্টে জানাতে বলবেন না। তো আমাকে হারিকেন দিয়ে খুঁজে বের করতে হয় এমন বক্তব্য দিতে পারেন এমন যোগ্য লোকদের খুঁজে বের করতে হারিকেন লাগে, সহসা পাওয়া যায় না। তো নিজানকে প্রায়শই পেয়ে যাচ্ছি, তো সেই জন্যই তার কথা তুলে ধরে বক্তব্য দেয়া। প্রিয় দর্শক শ্রোতা, এটি তো আজকের কথা বললাম। 6 দিন আগে তিনি জাতীয় সংসদে আরেকটি বক্তব্য দিয়েছিলেন। হ্যাঁ, 6ষ্ঠ দিনেই পড়েছে। তো সেদিন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করছিলেন অনেক। আমি চুম্বক কথাটুকু সেখান থেকে নিয়ে আসছি। সেখানে বলছিলেন যে আমরা লাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো একজন মানুষকে সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। সঙ্গে এইটিও বলতে ভুলেননি যে একই সঙ্গে বিরোধী আসনের দিকে ইঙ্গিত করে বলছিলেন, ডাক্তার শফিকুর রহমানের কথা বলছিলেন, জামায়াত আমির এবং যিনি এখন সংসদে বিরোধী দলীয় নেতা, তার দিকে ইঙ্গিত করে বলছিলেন যে আমরা আরও লাকি যে তার মতো একজন ধৈর্যশীল, সুবক্তা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল একজন মানুষকে আমরা বিরোধী নেতা হিসেবে পেয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, এটি কিন্তু নজিরবিহীন।
বাংলাদেশের রাজনৈতিক কালচারে কোনো সরকারি দলের এমপি বিরোধী নেতাকে এমন কথা বলেছেন তার গুণাবলী তুলে ধরে যে তাকে পেয়ে আমরা গর্বিত, এটি নজিরবিহীন, সত্যিকার অর্থে নজিরবিহীন। নজিরবিহীন কথাটা আমরা প্রায়শই এখানে ওখানে ব্যবহার করি, সবসময় সঠিকভাবে ব্যবহার করি না, ছোটোখাটো বিষয় বলে ফেলি। কিন্তু সত্যিকার অর্থে হুইপ নিজানের এই বক্তব্য বিরোধী নেতা সম্পর্কে চিন্তার খোরাক যোগায় আমাদের। কারণ রাজনীতিতে এরকম সহিংসতা, এরকম সহনশীলতা, এরকম সহনশীলতা আমরা সহসাই দেখি না। সহিংসতা না হলেও আমরা যেটি দেখি সেটি হলো অসহিষ্ণুতা। ছোট ছোট বিষয়ে আমরা অসহিষ্ণু হয়ে পড়ি। রাজনীতিবিদের একে অপরের উপর অন্তত মৌখিকভাবে ঝাঁপিয়ে পড়েন, হামলে পড়েন। সহিষ্ণুতার কোনো লক্ষণ সেখানে আমরা দেখি না। কিন্তু হুইপ নিজান সেদিকে ইঙ্গিত করলেন, বিরোধী নেতার সহিষ্ণুতা, তার ধৈর্য, তার বক্তব্য দেবার ক্ষমতা। তো চমৎকার, প্রশংসা না করে আসলে কোনো উপায় নেই। হুইপ নিজান একজন ব্যতিক্রমী ব্যক্তি, ব্যতিক্রমী সংসদ সদস্য। এই বিএনপির বাকি 200-রও বেশি সংসদ সদস্যের ভিড়ে তিনি সত্যিকার অর্থে ব্যতিক্রম। আচ্ছা, তো তার আরেকটি বক্তব্য আমাদের বলতে হচ্ছে, সেটি 2 মাস আগে তিনি দিয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাকে বলতে হচ্ছে সেই বিষয়ে 2 মাস আগে। তখনও কিন্তু তিনি পুরো সংসদ তার বক্তব্য মুগ্ধ হয়ে শুনছিল। সংসদ সদস্যরা অনেকেই তার দিকে তাকিয়েছিলেন একেবারে অবাক চোখে, পলক পড়েনি অনেকের চোখে। 2 মাস আগের কথা। চমৎকার একটি বক্তব্য তিনি দিয়েছিলেন। তার সেই বক্তব্য আমরা দেখেছি তিনি রিকনসিলিয়েশনের কথা বলছেন, তিনি পারস্পরিক বোঝাপড়ার কথা বলছেন এবং একে অপরকে সহ্য করতে পারবার কথা তিনি বলছিলেন, যেটি আমাদের খুব দরকার আর যেই বিষয়টির এখন খুব অভাব আমাদের জাতীয় সংসদে এবং জাতীয় রাজনীতিতে সর্বোপরি। আচ্ছা, এর বাইরেও তিনি আরও বক্তব্য দিয়েছেন। এটি আমি 2 জুলাইয়ের কথা বলবো। 2 জুলাইতে তিনি যেই বক্তব্য দিয়েছেন তার নিজ এলাকায়, বৃহস্পতিবার 2 জুলাই লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারির হাট ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় জুলাই যোদ্ধা শহীদ মোহাম্মদ মাজহারুল ইসলাম মাসুরের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সেখানে মাসুর সড়কের উদ্বোধন করছিলেন তিনি। সেখানে উদ্বোধনী শেষে তিনি বক্তব্য রাখেন এবং সেখানেও তিনি যে বক্তব্য দিয়েছেন, আমি সেখান থেকে একেবারে গুরুত্বপূর্ণ লাইনটি নেব। দীর্ঘমেয়াদী ক্ষমতার লোভ ও একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করে আমাদের মূল লক্ষ্য। প্রিয় দর্শক শ্রোতা, এইসব বক্তব্য সরাসরি দলকে আঘাত করে। কারণ আমরা জানি বিএনপি আমাদেরই দল, এই দেশেরই দল, এই দেশেরই মানুষ বিএনপি করেন। যে কথা তিনি বলেছেন, এই নেতিবাচক বৈশিষ্ট্যগুলো এই দলের মধ্যেও আছে, অতীতেও ছিল, এখনও আছে। অতীতের মতো প্রকট না হলেও এখনও সেই সমস্যাগুলো আছে। তিনি বলছিলেন, আমি তার কথাটি আবার উদ্ধৃত করছি, দীর্ঘমেয়াদী ক্ষমতার লোভ এবং একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি এইটি ইভেঞ্চুয়ালি করতে পারবে কিনা, নিজান যে আশাবাদ ব্যক্ত করেছেন তার সে আশাবাদ পূরণ হবে কিনা আমি জানি না। বাট নিজান যে বক্তব্য রেখেছেন, তার বক্তব্যে এই কথাটি যে নিয়ে এসেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে রাজনীতি, দুর্বৃত্তায়িত রাজনীতিতে এমন বক্তব্য একজন সরকার দলীয় এমপির মুখ থেকে, এটি আমরা আগে কখনো শুনিনি। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন এবং কমেন্টে জানাবেন, আগে কি কখনো শুনেছেন কোনো সরকার দলীয় এমপি কোথাও দাঁড়িয়ে জনসমাবেশে বলছেন যে দীর্ঘমেয়াদী ক্ষমতার লোভ এবং একনায়কতান্ত্রিক প্রবণতা বাদ দিতে হবে? সরকারি দলের এমপি কখনো এই কথা বলেছে বাংলাদেশের 54-55 বছরের রাজনীতির ইতিহাসে? আমি মনে করি না। আচ্ছা, এর আগে তিনি গত 5 মে আরেকটি বক্তব্য দিয়েছেন। সেটিও তার নিজ নির্বাচনী এলাকা কমলনগর। তার নির্বাচনী এলাকাটি লক্ষ্মীপুর 4, বাই দ্য ওয়ে, আমি আগেও একবার বলেছিলাম। আর সেই লক্ষ্মীপুর 4 এলাকাটি হলো রামগতি এবং কমলনগর। তো 5 মে তিনি কমলনগর এলাকায় উপজেলার চর কাদিরা ইউনিয়নে খাল খনন প্রকল্পের উদ্বোধন করছিলেন। আর সেখানে আয়োজিত পথসভায় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি একটি সতর্ক বার্তা দিয়েছিলেন। সেটিও আমাকে ভাবিয়েছে ব্যক্তিগতভাবে। আমি চিন্তা করেছি দীর্ঘ সময় ধরে যে বাংলাদেশে এখনও এমন সংসদ সদস্য আছেন। আচ্ছা, তো নিজান কি বলেছিলেন প্রিয় দর্শক শ্রোতা? মূল বক্তব্যে চলে যাচ্ছি। সেদিন নিজান বলছিলেন, কেউ যদি গুন্ডামি করেন বা অন্যের জায়গা জমি দখল করেন
ভাগাভাগি করেন, তাহলে আমি আপনার পাশে নেই। প্রিয় দর্শক শ্রোতা, আবার বলবার মতো কথা, কেউ যদি গুন্ডামি করেন বা অন্যের জায়গা জমি দখল করেন, ভাগাভাগি করেন, তাহলে আমি আপনার পাশে নেই। তো আমরা যা দেখছি নির্বাচনের আগে থেকে শুরু করে এখন অবধি বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে যে আসনগুলোতে বিএনপি জিতেছে সেখানে চর দখলের মতো করে এখনও দখল চলছে, ভীতি প্রদর্শন চলছে, চাঁদাবাজি চলছে, সব কিছুই চলছে, বন্ধ হয়নি। হ্যাঁ, আমি বলবো না সরকার কোনো ব্যবস্থা নেয়নি, সরকার ব্যবস্থাও নিচ্ছে। কাউকে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে, রিসেন্টলি অনেককে গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আনা হচ্ছে, কিন্তু বন্ধ হয়নি, চলছে বিরামহীনভাবে। এই অন্যায়গুলো জায়গা দখল করা, যেটি নিজান বলছিলেন, গুন্ডামি, বিধি প্রদর্শন, সব কিছুই চলছে কোনো না কোনোখানে। তো নিজান সেই কথাই বলছিলেন। তো নিজান কিন্তু জানেন তার দলের নেতাকর্মীরা কেমন, জানেন বলেই তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, তো প্রকারান্তরে এগুলো দলকে আঘাত করে, কারণ দলের অনেক নেতাকর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অন্যান্য সময় আমরা যেটি দেখেছি, দলের এমপিরা এইসব নিয়ে প্রকাশ্যে কথা বলেননি, অনেক সময় অন্যের ওপর দোষ চাপাবার চেষ্টা করেছেন, বলেছেন এরা দলে অনুপ্রবেশকারী। যেমন আওয়ামী আমলে আমরা যেটি দেখেছি, শেখ হাসিনা আমলে আওয়ামী লীগের লোকেরা এবং শেখ হাসিনা নিজে অনেকবার বলেছেন যে যারা এইসব করছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, তারা আওয়ামী লীগের কেউ হতে পারে না, তারা অনুপ্রবেশকারী। তারা ইঙ্গিত করেছে যে এরা হয়তো বা বিএনপি থেকে আওয়ামী লীগে ঢুকে পড়েছে, কিংবা অন্য কোনো দল থেকে আওয়ামী লীগে ঢুকে পড়েছে। হাসিনা বলবার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের লোকেরা অত খারাপ কাজ করতে পারে না। বিএনপির লোকেরা অতীতে তারা যখন সরকারে ছিলেন তারা অনেক সময় বয়ান তৈরি করেছেন যে এরা আমাদের লোক না, অন্য দলের অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেটার, এসব বলেছেন। আমরা জানি এগুলো সবই আমাদের জানা, আমাদের সামনেই ঘটেছে সব কিছু। তো আমি আশরাফুদ্দিন নিজানের কৃতজ্ঞতা স্বীকার করছি তার এই চমৎকার বক্তব্যগুলোর জন্য, এবং ব্যক্তিগতভাবে এগুলো আমাকে স্পর্শ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এবং যেখানে আমাদের একজন সৎ রাজনীতিবিদ, একজন সৎ এমপিকে খুঁজে বের করতে হারিকেন লাগে, বাতি লাগে, খুঁজে পাওয়া যায় না, তাদের সংখ্যাটি মাইক্রোস্কোপিক, সেখানে আমরা একজন নিজান পেয়েছি। সেই জন্য আমি কৃতজ্ঞ, ব্যক্তিগতভাবে ভালো বোধ করছি। এবং নিজান আগামী দিনে তিনি যে চেষ্টা করে যাচ্ছেন সৎ রাজনীতি প্রতিষ্ঠা করবার, সুশাসন প্রতিষ্ঠা করবার, এখন একতন্ত্রের বাইরে এসে জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করবার, নিজান ব্যক্তি উদ্যোগে যেই চেষ্টা করে যাচ্ছেন, যে উদ্যোগটি তিনি নিয়েছেন, অন্তত বক্তৃতায় বিবৃতিতে হলেও তিনি সেটি প্রকাশ করছেন, সেটিও কম না। তিনি সব কিছু বাস্তবায়ন করতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট তিনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের কি করা উচিত, কি আমরা করছি না, কি করলে ভালো হবে। সেই কথাগুলো আমরা একজন সরকারি এমপির মুখ থেকে যখন শুনি, আমরা সত্যিকার অর্থে উৎফুল্ল বোধ করি, ভালো লাগে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।